নির্বাচনে নারীর অংশগ্রহণ, অনেক দলে কিন্তু একজন প্রার্থীও নেই। জামাত ইসলামীর তো নারী প্রার্থী শূন্য। কর্মজীবী নারী সম্পর্কে যে বাজে শব্দগুলো বলা, জামাত ইসলামীর অনেক ধরনের সঠতা আছে। এরা খুব অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন করছে, যেটা ভারতে বিজেপিকে আমরা করতে দেখেছি। এই বাংলাদেশ আফগানিস্তান এত সহজে হবে না। আর মাত্র একদিন পর নির্বাচন, বহু কাঙ্ক্ষিত নির্বাচন। আমরা দীর্ঘদিন ভোট বঞ্চিত ছিলাম, মানুষ ভোট দিতে পারেনি। বাট অনেক প্রতীক্ষার পরে কালকে যে নির্বাচনটি হচ্ছে, সেই নির্বাচন ঘিরে অনেক প্রশ্ন জন্ম নিয়েছে। দলগুলো পরস্পর বিরুদ্ধে বিশুদ্ধকর করেছে, যদিও এখন ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়েছে। বাট ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এক দল আর এক দলের বিরুদ্ধে কথা বলছে, নানা ধরনের ক্যাম্পেইন চলছে। ভুয়া ফটোকার্ড তৈরি করা হচ্ছে, একজনের বক্তব্য আরেকজনের সাথে লাগিয়ে দিয়ে নানা কিছু হচ্ছে। এবারে নির্বাচন একটি বড় বিষয় ছিল। এবারে নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা খুব কম, 3.89। আজকে আরেকটি খবর এসছে গণমাধ্যমে যে 42,000 কেন্দ্রের মধ্যে সারা দেশে 40% কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এই মুহূর্তে আর একটি খবর আমাদের কাছে খারাপ খবর এসছে। খারাপ না, আমরা অভ্যস্ত হয়ে গেছি। দুর্নীতিতে বিশ্বে 13তম হয়েছে বাংলাদেশের দুর্নীতির সূচকে। এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের অধ্যাপক ডক্টর সৈয়দ শাইখ ইমতিয়াজ। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ইলিয়াস খান। আপনারা শুনছিলেন আমরা নির্বাচন নিয়ে নানা কথা বলছিলাম। এসব বিষয়ে এখন আলোচনা করবেন ডক্টর ইমতিয়াজ। না, প্রথমত আসলে শুরু করি আপনি প্রথম যেটা বলেছেন যে নির্বাচনে নারীর অংশগ্রহণ, যে স্ট্যাটিস্টিক্সটা আপনি দিলেন 3.8% হচ্ছে, 3.89 মাত্র নারী যাদেরকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ দেওয়া হয়েছে। দেখেন, আপনি যেটা বলেননি সেটা হচ্ছে অনেক দলে কিন্তু একজন প্রার্থীও নেই। 30টি দল একজন প্রার্থী দেয়নি, যার মধ্যে বড় দল যদি জামাত ইসলামীর কথা বলি, তাহলে এবার তো তারাই বড় দল, যেহেতু আওয়ামী লীগ নেই। সেক্ষেত্রে জামাত ইসলামীর তো নারী প্রার্থী শূন্য। তাহলে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আমরা যদি জুলাই বিপ্লবের কিংবা জুলাই আন্দোলনের কিংবা জুলাই আপরাইজিং যাই বলেন না কেন দেখি, এই অভ্যুত্থানের এই সব কিছুর পেছনে যে বড় সহায়ক শক্তি ছিল সেটা ছিল নারীরা। আপনি ঘটনা পরম্পরা যদি একটু মনে করে দেখেন, 16 জুলাইয়ের পরে যা কিছু হয়েছে দলে দলে নারীরা ঘর থেকে বেরিয়ে এসেছিল দেখেই কিন্তু হয়েছিল। না হলে যে বন্দুকের গুলি ছোড়া শুরু হয়েছিল, আমার মনে হয় আরও অনেক মানুষের আমাদের অধিকাংশ সময় তারা কিন্তু সামনে ছিল। এক্স্যাক্ট অধিকাংশ সময় না, 16 জুলাইয়ের পরের প্রত্যেকটি মিছিলে নারীরা সামনে ছিল। এবং সেই নারীরা কারা? শুধুমাত্র বোরখা পরা, শুধুমাত্র হিজাব পরা নারীরা না। আমরা অনেক নারীদেরকে টি শার্ট পরে, আধুনিক পোশাক পরেও কিন্তু দেখেছি। সুতরাং এই নারীদের মধ্য থেকে আমার খুব অবাক লাগলো যে জামাত ইসলামের মতো একটা দল, তারা একজন নারীকেও নমিনেশন দিতে পারলো না। তারা দাবি করে তাদের 2,70,00,000 সমর্থক, নারী সমর্থক। আমি জানি না, কিন্তু যেটুকু আমি বুঝি সেটা হচ্ছে যে তাদের একটা শক্ত এবং ভেরি কমিটেড নারী সংগঠন আছে। এবং আমি দেখেছি তাদের কারোর কথা, সত্যি আমার মনে হয়েছে তারা কমিটেড এবং তাদের ভেতরে যোগ্যতা সম্পন্ন নারীও আছে, এটাও আমার মনে হয়েছে। আমার খুব অবাক লাগলো যে তারা একজন নারীকেও নমিনেশন দিতে পারলো না। এনসিপি দিয়েছে 2 জন। এনসিপি তো একটা ভিন্ন দল, তাদের কাউকে বলতে শুনলাম যে আমরা তো জোট করেছি, জোট থেকে 2 জন দেওয়া হয়েছে। দেখেন, জোট অনেকগুলো ভিন্ন ভিন্ন সত্তার সমন্বয়ে গঠিত হয়, যাদের হয়তো একটা লার্জার গোল থাকে, কিন্তু ইন্ডিভিজুয়াল গোলগুলো তো ডিফারেন্ট। তো সেখানে একজন নারীকেও আপনি নমিনেশন দিতে পারলেন না, তাহলে আপনি সারা দেশের নারী ভোটারের সামনে কি ইনফরমেশন দিচ্ছেন, কি উপস্থাপন করছেন যে আপনাদের এত বড় দলে নারী নেতৃত্ব দেওয়ার মতো নারী তৈরিই হয়নি। না, আমির সাহেব তো বলেছেন যে একদম যে সুপ্রিম লিডার কোনো নারী হওয়া সম্ভব না, তিনি কিন্তু বলে দিয়েছেন। এইটা একটা খুব ভিন্ন একটা আলোচনা, কারণ আমার কাছে মনে হয়েছে যে ওনাদের আমি নানা রকম বক্তব্য গত কদিন ধরে দেখছিলাম। তো যেমন ওনাদের একজন ব্যারিস্টার সাহেবের বক্তব্য শুনলাম, উনি বলছেন যে আমাদের এই নির্বাচনে তাদের যেটা শক্ত প্রতিদ্বন্দ্বী দল, যেটা বিএনপির কথা বলেছে, যে বিএনপিতে যিনি প্রধান তারেক রহমান সাহেব, তার স্ত্রী কাজ করেন না, তার মেয়ে কাজ করেন না, কিন্তু আমাদের আমির সাহেবের স্ত্রী এবং কন্যা তারাই সবাই জব করেন।
তা আমার খুব অবাক লাগলো, আমার খুব বলতে ইচ্ছা হয়েছিল যে আপনি বলছেন আপনাদের আমির সাহেবের স্ত্রী এবং কন্যা তারা জব করেন, তারা চাকুরি করেন, আর তারেক রহমান সাহেবের স্ত্রী কন্যা চাকুরি করেন না। আমি কিন্তু এরপর থেকে ফলো করছিলাম যে কোনো একটা নির্বাচনী প্রচারে জামাত ইসলামকে দেখা যায় কি না যে আমির সাহেবের স্ত্রী এবং কন্যা তার পাশে আসে। আমি কোথাও পাইনি। কিন্তু তারেক রহমানকে দেখেন, আমার কিন্তু এবার মনে হয়েছে দুটো খুব ইন্টারেস্টিং জিনিস। একটা হচ্ছে তারেক রহমানের পাশে তার স্ত্রীর যে সদা হাস্যোজ্জ্বল উপস্থিতি, শালীন সদা হাস্যোজ্জ্বল। দেখেন, আমি অশালীন শব্দটা, এটা নিয়ে আমার আছে, কোনটা শালীন কোনটা অশালীন, এটা নিয়ে ডিবেট হতে পারে, কিন্তু তার যে উপস্থিতি ফার্ম বলবো আমি, বরং বলিষ্ঠ বলবো। এবং মেয়েটিকে খেয়াল করে দেখেন, সেই মেয়েটি যেভাবে রিক্সা নিয়ে যেভাবে গেল, আমি তো বাবা হিসেবে মনে করি যে তারেক রহমান 100-তে 150 পেয়ে গেছেন শুধুমাত্র তার বিয়ের কারণে। আর তার স্ত্রীর যে আপনার পেছনে পাশে যেভাবে দাঁড়িয়ে থাকলেন তারেক রহমান সাহেব, আমি মনে করি যে উনি খুব ভাগ্যবান। তো একজন বাবা হিসেবে, একজন পার্টনার বলি, হাজব্যান্ড বলি, সেই হিসেবে। সুতরাং এই দুটোই কিন্তু একটা বড় মেসেজ আমার মতে সমাজে দিয়ে দিয়েছে। আপনারা নারী অধিকারের কথা বলছেন, কিন্তু আপনাদের পাশে নারী, আপনার স্ত্রী, আপনার কন্যা যারা চাকুরি করে তারা আপনার সাথে নির্বাচনী প্রচারে যাচ্ছে না। আর একজনের আপনারা বলছেন তার স্ত্রী কন্যা চাকরি করে না, কিন্তু প্রচারে প্রত্যেকটা মুহূর্তে তার উপস্থিতি। দেখেন, বাংলাদেশে আমরা এটাই চাই। আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি ভালো দিনে যখন খুব ভালো থেকে আল্লাহকে স্মরণ করি, খুব খারাপ থাকি আল্লাহকে স্মরণ করি, হয়তো যখন নর্মাল থাকে তখন একটু কম স্মরণ করি, কিন্তু আমি জানি যে আমার আইডেন্টিটি আমি বাঙালি, আমার আইডেন্টিটি আমি বাংলাদেশি, আমার আইডেন্টিটি আমি মুসলমান। এই তিনটা মিলে আমি সেখানে কোনো কিছুর বাড়াবাড়ি যেমন আমার কাছে পছন্দ হয় না, আবার একই সাথে কোনো কিছুকে কেউ যখন বলে যে এটা এরকম না হয় এরকম হওয়া উচিত এবং সেটাও বাড়াবাড়ি হয়, সেটাও আমি নিতে পারি না। সেদিক থেকে কিন্তু আমার মনে হয়েছে যে সারা বাংলাদেশের প্রত্যেকটি নারীর সামনে এখন একটি প্রশ্ন এসে উপস্থিত হয়েছে। ভোট দেবার আগে তারা আমার ধারণা স্মরণ করবেন যে আসলে নির্বাচনী প্রচারে কোন নারীটা সত্যিকার অর্থেই তাদের কথা বলার চেষ্টা করেছে, এবং সেদিক থেকে কিন্তু আমি দেখছি জামাত ইসলাম অনেক পিছিয়ে গেল। এবং বিএনপি নারী কর্মীরা কিন্তু ক্যাম্পেইন চালাচ্ছে বেশি, নিশ্চয়ই আপনি এই জানেন। ক্যাম্পেইনটা হচ্ছে একরকম, আরেকটা হচ্ছে যে আপনি ক্যাম্পেইনে আপনার পরিবারের নারীদেরকে কতটুকু ক্ষমতায়িত করলেন, তারা কতটুকু ক্ষমতায়িত হয়েছে, সেখানে আমি দেখছি যে বিএনপি কিন্তু ক্লিয়ার মেজরিটিতে এগিয়ে গিয়েছে। এবং আমার ধারণা হচ্ছে যে এই একটা বিষয় আমাদের দেশে নারী সাইকোলজিতে এবার ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভোট দেওয়ার আগে চিন্তা করবে, এবং সেই চিন্তার জায়গা থেকে যদি এই দুটো চেহারা তাদের মুখের সামনে মনে ভেসে ওঠে, আমি শিওর যে বিএনপিটার একটা বড় ধরনের লিভারেজ পাবে। দ্বিতীয় আর একটা বড় লিভারেজ বিএনপি আমার ধারণা এবার ইলেকশনে পাচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে হঠাৎ করে হ্যাক হয়ে যাওয়া, সেখান থেকে এত বিচ্ছিরি একটা শব্দে ওয়ার্কিং উইমেনদেরকে চিত্রায়িত করা, বলার চেষ্টা করা, এগুলো সো আনফর্চুনেট। এইটা একটা সভ্য দেশে এরকম হয় না। এবং সেক্ষেত্রে জামাতে ইসলামী প্রথম দিকে কিন্তু মানুষ সত্যিকার অর্থে এটা স্বীকার করতে হবে সবাইকে, যে জামাত ইসলামের একটা বড় ধরনের ক্রেডিবিলিটি দেশে তৈরি হচ্ছিল। আমি নিজে যেমন অনেকখানি বলেছি এবং যে জন্য আমি অনেকবার সমালোচিত হয়েছি, আমি মনে করি যে ছেলেটি জামাত শিবির করে সেই ছেলেটি কোনো দিনই আপনার রাজাকার হতে পারে না। এবং আমি এখন না, আমি 90 সালে যেখানে আমি পড়েছি কারমাইকেল কলেজে 1993-94, তখন আমি বলতাম শিবির করা ছেলে কখনো রাজাকার হতে পারে না। কারণ শিবির করা ছেলেকে যখন আপনি রাজাকার বলেন, রাজাকারি করার যে অপরাধ, এটাকে আপনি ছোট করে ফেলেন। স্বাধীন বাংলাদেশে জন্ম নেওয়া কোনো ছেলে কখনো রাজাকার হতে পারে না, ইটস ইম্পসিবল। দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস দেখতাম, আমার যারা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল তাদের অনেকে আমি শিবির করতে দেখেছি, তারা কিন্তু সত্যিকার অর্থে একটা সৎ রাজনীতি করার চেষ্টা করেছে। এটা যদি ব্যক্তি সততার কথা বলি, আমার কাছে মনে হয়েছে তারা A+ পাওয়ার যোগ্য। এই রাজনৈতিক সততা আনফর্চুনেটলি এই প্রথম আমার এসে মনে হয়েছে জামাত যে কত বড় সততা নির্ভর দল, এইটা এবার আমার কাছে প্রমাণ হয়েছে। কেন আমি পরে বলছি। তো সৎ লোক থাকতে পারে, কিন্তু একটা দল যখন সৎ হয়, তার পলিসি যখন সঠতা হয়, তখন আসলে সৎ লোক দিয়ে আপনি কোনোদিনই আপনার যে লক্ষ্য, এটা কিন্তু আপেক্ষিক বিষয় না। সৎ, কিন্তু আমি কিন্তু একটা কথা আপনাকে বলতে পারি যে জামাত ইসলামীর যারা কর্মী তারা সৎ দলের প্রতি, তাদেরকে দেখবেন না চাঁদাবাজি করতে গেলে, কিন্তু সত্য। কিন্তু প্রবলেম তো অন্যখানে, চাঁদাবাজি সে করছে না, কিন্তু দল তো চাঁদাবাজি করছে, দল তো তাকে বিভিন্নভাবে দিয়ে দিচ্ছে। সুতরাং জামাত ইসলামীর অনেক ধরনের সঠতা আছে। এটার একটা ছোট্ট প্রমাণ আমি যেটা দেখাতে পারি, সেটা আপনি যদি খেয়াল করে দেখেন,
তাহলে জামাতে ইসলামী তাদের যে নারীর ক্ষমতায়নের জন্য যে ম্যানিফেস্টো করেছে, এই ম্যানিফেস্টোতে আপনি পড়ে দেখেন, পুরো ম্যানিফেস্টোর মধ্যে কোথাও সুস্পষ্টভাবে তারা বলছেন না যে কর্মজীবী নারীর কি হবে, ইন্ডিপেন্ডেন্ট নারীর কি হবে, নারীর পোশাকের নিরাপত্তা কি থাকবে। অসংখ্য জায়গা আছে যে জায়গাগুলো তারা খুব কৌশলে এড়িয়ে গেছে। কিন্তু 5 ঘন্টার কথা বলেছে। আচ্ছা, এই যে এটা আরেকটা যেটা আপনি আসছেন, যে এই 5 ঘন্টার ইস্যুটাকে যেভাবে নিয়ে আসা হলো, আমি তো জামাত ইসলামীর এবারের পুরো নির্বাচনী ক্যাম্পেইনে একটা জিনিস দেখছি, এরা খুব অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন করছে, যেটা ভারতে বিজেপিকে আমরা করতে দেখেছি। তারা কিন্তু ওই অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন করে নারী ক্ষমতায়নের বিরুদ্ধে বলে, দ্বিতীয়ত হচ্ছে ধর্মকে পুঁজি করে তারা যেভাবে ক্ষমতা এসছে, এবার জামাত ইসলামীর স্ট্র্যাটেজিটা কিন্তু সেম। জামাত ইসলামী কিন্তু মনে করছে যে বাংলাদেশে একই প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা ক্ষমতায় যেতে পারবে, এবং এটা আমি বলবো এটা ভুল। বরং জামাতের উচিত ছিল তাদের যে মূল শক্তি, সেই শক্তিটা হচ্ছে বাংলাদেশে তারাই একমাত্র দল যে দলে মেধার মূল্যায়ন হয়। আমি যদি জামাত ইসলাম রাজাকারের দল না হতো, আমি জামাত ইসলাম করতাম। আমি এই কথা গতদিনও একজনকে বলছি হাসতে হাসতে, আমি যে করতাম, কেন করতাম, একটা কারণে, মেধার মূল্যায়ন হবে। বিএনপি আজকে যে কেউ বলবে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আপনি যত মেধাবী হন, যদি টপ কোনো লিডার আপনার ঘাড়ে হাত না রাখে, আপনি নেতৃত্বে উঠতে পারবেন না। কিন্তু জামাত ইসলামী কিন্তু ওইটা না। জামাত ইসলাম কিন্তু একটা সিস্টেম ডেভেলপ করতে পেরেছে যেখান থেকে মেধাবীরা উপরে উঠতে পারে। প্রবলেম হচ্ছে এই দলটা এবার ক্ষমতায় আসার জন্য এমন পাগল হয়ে উঠলো যেটা দরকার ছিল না। তারা বরং যেভাবে তারা এগুচ্ছিল এবং তাদের ক্ষতি করেছে, এটা অনেক ক্ষতি করেছে। তারা যদি শুধু এইটুকু বুঝতেন যে ঠিক আছে, আমরা তো একটা সুষ্ঠু ধারার রাজনীতি করার চেষ্টা করি, জাস্ট কন্টিনিউ ইট। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি তারা ছিল, কোনোদিন তারা এটা বুঝতে পারবে না। তাহলে সেটার জন্য ক্ষমা চেয়ে নিয়ে সেই ক্ষমার মধ্যে থাকলেই তো হতো। ক্ষমা চাইলেন, এরপরে আবার ইতস্তত করলেন, আবার পেছনে ফিরে গেলেন। মানে সকালে একটা বলছে, দুপুরে একটা হচ্ছে, রাত্রে যে সেটা ভুলে যাচ্ছে। এইটা বাংলাদেশের মানুষ, আমার ধারণা, এটা নেবে না। একই ঘটনা আপনি দেখেন যে তাদের এই যে কর্মজীবী নারী সম্পর্কে যে বাজে শব্দগুলো বলা, আপনার কি মনে হয় না সারা বাংলাদেশে গত 50 বছর একটা জিনিস সবাই আওয়ামী লীগকে গালিগালাজ করছে? আমি একটা জায়গায় আওয়ামী লীগকে লিভারেজ দেই। বিএনপি যে উদ্যোগগুলো নিয়েছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীর শিক্ষার জন্য, আওয়ামী লীগ কিন্তু এটা কাটেনি। আওয়ামী লীগ কিন্তু কন্টিনিউ করেছে। এই একটা জায়গায় এই 2 জন নারী বাংলাদেশের নারীদের জন্য যা করে গেছেন, সেইটা কিন্তু সবাইকে স্বীকার করতে হবে। এবং বাংলাদেশের নারীরা যখন ঘরের বাইরে যে শিক্ষা নিয়ে একটা জায়গা তৈরি করেছে, এই বাংলাদেশ আফগানিস্তান এত সহজে হবে না। সুতরাং আমি যদি এখন আপনাকে বলি, তাহলে আমার সারমর্মটা হচ্ছে এই নির্বাচন নিয়ে জামাত ইসলামীর একটা সুযোগ ছিল বাংলাদেশে একটা মেইন স্ট্রিম এবং একেবারে আপনি বলতে পারেন যে একটা বিশুদ্ধ রাজনৈতিক দল হয়ে আমাদের মতো যারা সাধারণ মানুষ, যারা সত্যিকার অর্থে একটু সুন্দর জীবন চাই, শান্তিময় জীবন চাই, তাদের সাপোর্ট পাওয়ার। আনফর্চুনেটলি আমি ওনাদের এই দ্বিচারিতাগুলো দেখার পরে সিদ্ধান্ত নিয়েছি, না, জামাত ইসলামকে আর যাই হোক এবার সমর্থন করব না। এবং আমার ধারণা আমার মতো বাংলাদেশে বহু মানুষ আছেন, পুরুষ আছেন, বাবা আছেন, স্বামী আছেন, যারা ওই তারেক রহমানের ক্যাম্পেইন আর জামাত ইসলামের ক্যাম্পেইন, এই দুটোতে নারী কেন্দ্রিক যে ইস্যুগুলো আসছে এগুলো তুলনা করার পরে সিদ্ধান্তটা আসলে জামাত ইসলামের বিপক্ষেই নেবে। এই যে আমি একটু পড়ে শুনি আপনাকে। ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে 2131টি ভোট কেন্দ্রের মধ্যে 1614টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, আর পুরো দেশে 42,000 কেন্দ্রের মধ্যে 40% কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তাহলে কি সুষ্ঠু নির্বাচন আমরা পাবো? না, পাবো। আমি একটা জিনিস কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, আমরা যত যাই বলি না কেন, তারপরে জামাত ইসলামের আমির একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক, উনিও কিন্তু একটা শালীনতার মধ্য থেকে ক্যাম্পেইনটা চালিয়েছেন। একদম খুব বাজে কোনো শব্দ, এই একটা ব্ল্যান্ডার ছাড়া আমি কিন্তু ওনার মুখে বাজে কোনো শব্দ শুনিনি। তার মানে ব্যক্তি হিসেবেই কিন্তু তার একটা স্ট্যান্ডার্ড আছে। আর তারেক রহমান সাহেব, ওনার ব্যাপারে অনেক অভিযোগের কথা আমরা শুনেছি, আগে জানি। সেই অভিযোগগুলো থেকে বেরিয়ে এসে একটা সম্পূর্ণ নতুন মানুষ হিসেবে কিন্তু উনি নিজেকে উপস্থাপন করতে পেরেছেন। আমার মনে হয়েছে, আমি একটু ক্রিটিক্যাল, আমি এই জায়গাগুলো খুব মাইনরলি দেখি, আমার ওনার বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে, ওনার কথায় মনে হয়েছে, ইভেন আওয়ামী লীগের মতো ইস্যুতেও কিন্তু উনি যে কথা বলেছেন এটা এত সহজ না যে বলা ঠিক আছে জনগণ চাইলে তারা রাজনীতি করবে। এই মুহূর্তে হাওয়ার বিপক্ষে যে কিন্তু এই কথা উনি বলেছেন। তা আমরা বাংলাদেশের মানুষ আসলে কি চাই? আমরা চাই একটু শান্তি। একটা জিনিস আমার ধারণা, এটা আমি খুব আগ্রহ নিয়ে দেখছি, আমি তো আর ভবিষ্যৎ দ্রষ্টা না, বলতে পারবো না, তবে একটা জিনিস আমার কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশে যে ক্যাম্পেইনটা এবার জামাত ইসলাম করেছে পুরো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক,
তারা ধরেই নিয়েছে সোশ্যাল মিডিয়া ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, রাইট ইনফরমেশন, রং ইনফরমেশন দিয়ে তারা পুরো ডিসকোর্সটা তাদের পক্ষে নিতে পারবে। যেটা এখন এই ডিসকোর্সের বাংলা যেন কি করেছে, ন্যারেটিভ, এই ন্যারেটিভ তাদের পক্ষে নিতে পারবে। দেখেন, ন্যারেটিভ নেওয়া আর সেই ন্যারেটিভকে বিহেভিয়ারে, বিশেষ করে ভোটিং বিহেভিয়ারে ট্রান্সফার করা, এটা কিন্তু এত সোজা না। আমার নিজের পিএইচডি হচ্ছে সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স। আমি বিহেভিয়ারাল সায়েন্স নিয়ে খুব আগ্রহ আছে আমার, আমি অনেক কাজ করার চেষ্টা করি। কমিউনিকেশনকে আপনি হাত ধোয়া নিয়ে মানুষকে বলতে পারেন যে হাত ধুও না, কারণ তুমি হাত ধুবে, হাত না ধুলে তোমার পেট খারাপ করবে, মানুষ সহজে নিবে। জেন্ডারের মতো বিষয় আপনি মুখে বললে মানুষ পরের দিন এটা শুনবে না, যে হ্যাঁ তুমি নারীকে সম্মান করো, যতই মুখে বলেন এটার ইমিডিয়েট লাভটা মানুষ দেখবে না, কারণ মানুষ বুঝতে পারবে না। এই জন্য এটা অনেক দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট পড়ে। ভোটের ক্ষেত্রে আপনি যা কিছুই বলেন, মানুষ তার দীর্ঘমেয়াদী এক্সপেরিয়েন্স থেকে চিন্তা করবে। জামাত ইসলামীর মেজরিটি যারা এবার দাঁড়িয়েছেন তাদেরকে সারা বাংলাদেশের মানুষ চেনেই না, কিন্তু বিএনপির যেখানে যারা দাঁড়িয়েছেন তাদের চেনে। এর সুবিধাও আছে, অসুবিধাও আছে। তবে আমার দৃষ্টিতে এই যে ঝুঁকিপূর্ণ বললেন, যে জন্য আমি এই কথাটা আনলাম, আমার দৃষ্টিতে অধিকাংশ যে আসনগুলোকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হচ্ছে, এতগুলো আসনে ঝুঁকি নিয়ে সেই ঝুঁকিকে কার্যকর করে এক ধরনের কেওয়াস তৈরি করা, এটা আমার ধারণা বাংলাদেশে এইরকম কেওয়াস তৈরি করার মতো দল খুব কম আছে। ইনফ্যাক্ট এই মুহূর্তে আমার মনে হয় নাই, করতে চায়ও না, নাই। এক নম্বর হচ্ছে নাই, দুই নম্বর হচ্ছে করতে চাই কিনা সেখানে এসে লাভ কি। জামাত ইসলাম তো আমি দেখছি যদি বিএনপি ক্ষমতা আসার চাইতে বিএনপি ক্ষমতা চালানো কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের অল্টারনেটিভ কোথায় জামাত ইসলাম ছাড়া? বরং আমি যদি জামাত ইসলামের হতাম, আমি তো নির্দেশ দিতাম জিতি বা হারি কোথাও কোনো রকম গন্ডগোল করা যাবে না, মানুষের সামনে নিজের ইমেজ খারাপ হতে দেওয়া যাবে না, বরং ঠিক আছে আসুক না ক্ষমতা, দেশটা চালাক না। এই ইলেকশন বাংলাদেশে এখন প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, নির্বাচনে ভোট দেওয়াকে যতভাবে হোক আমাদের নিশ্চিত করতে হবে। আমরা কি ভোট দিতে পেরেছি? আমার বয়স 50। এই 50 বছর বয়সে আমার ধরুন আমি একবার দেশে বাইরে ছিলাম, একবার মাত্র ভোট দিয়েছি। ক্যান ইউ ইমাজিন? শেখ হাসিনা বাংলাদেশে যখন ভোটার হয়েছেন এরপর থেকে নির্বাচনে পাঠানো হয়েছিল, অ্যাকচুয়ালি নির্বাচনই পাঠানো হয়েছে। তো সেক্ষেত্রে একটা জিনিস নিশ্চিত করেন, এটা জামাত ইসলামীর আমিরকে অনুরোধ করব, তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, আপনারা মিলে বলেন ভোট হবে, প্রতি 5 বছর পর ভোট হবে। ঠিক আছে, মানুষ একটা দল তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই দল আজকে এই বাংলাদেশে তাদের যে জনসমর্থন তৈরি করেছে, আই স্যালুট। আপনার স্রোতের বিপরীতে যে এটা তৈরি করেছেন, তাহলে তারা যদি পারে, আপনারা যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যারা দেশ স্বাধীন করেছেন, তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হলো কেন? জামাত ইসলাম করেছে? জি না, আমাদের মতো সাধারণ মানুষও রাস্তায় ছিল। কেন ছিলাম? আমার ভাইকে গ্রেফতার করে নিয়ে গেছে 16 তারিখে ফর নাথিং। সে একটা সরকারি চাকরি করে, তারপর থেকে আমি বাইরে, তারপর থেকে আমি রাস্তায়। এরকম অসংখ্য মানুষ এই দেশে আপনাদের হাতে নির্যাতিত হয়েছে। কি করেছেন আপনারা? এখন দেশের মধ্যে আছে তারা। তাহলে এই একই শিক্ষা জামাত ইসলামীর থাকতে হবে, বিএনপির থাকতে হবে। যা কিছু ঘটুক, আপনারা নির্বাচন হবে প্রতি 5 বছর পর, জাস্ট মেক শিওর। তাহলে আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে, 5 বছর পর তো আপনাদের সময় আসছে, টেক ইট। 5 বছর অনেক বড় সময় না। যদি 5 বছর পর জামাত ইসলাম আসে, আবার বিএনপির জন্য 5 বছর পরে সুযোগ আসবে। মানুষের কাছে যান, জনগণের দোরগড়ায় যান। চালাকি করে আপনি মানুষকে বোকা বানিয়ে সঠতা করে আপনি খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। 17 বছর ম্যাক্সিমাম, এর বেশি না। 17 বছর আর নেক্সট টাইম থাকা কঠিন হবে ম্যাক্সিমাম এটা। সুতরাং আপনাদের, আমি জামাত ইসলামের যদি কর্মী হতাম, আমি টপকে এই মেসেজ দিতাম যে আমাদের যা কিছুই হোক, দেখি না আমরা কি পেলাম, কোথায় আমাদের ভুল আছে দেখি, তারপর সেখান থেকে রাজনীতিটাকে কিভাবে আমরা আরও জনগণের কাছে নিতে পারি সেটা দেখি। সেটা হওয়া দরকার ছিল। শুধু ঝুঁকির কথা বললেন, আমার কিন্তু মনে হয় যে এত ঝুঁকি নাই। আমার মনে হয় না কেউ এবার এই কস্টটা কেউ এর মধ্যে বেশিরভাগ মধ্যম ঝুঁকিপূর্ণ, হ্যাঁ অন্যগুলো একটু বেশি ঝুঁকিপূর্ণ। এবং আমি কিন্তু একটা জায়গাতে জামাত ইসলামের খুব বড় প্রসপেক্ট দেখছি, সেটা হচ্ছে যে তাদের যে ইয়াং জেনারেশন, এরা কিন্তু ওয়েল এডুকেটেড। এই ওয়েল এডুকেটেড ইয়াং জেনারেশন এতটা শক্ত গ্রুপ আমি কিন্তু অন্য দলে দেখি না। তার মানে আজ থেকে 10 years লেটার আমি তো দেখতেছি বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী যা, এর বড় অংশ জামাত ইসলামের। এবং সেইখানে আওয়ামী লীগ কমপ্লিটলি ফেল করেছে। বিএনপির এই মুহূর্তে আমি যখন বিএনপি আশপাশে তাকাচ্ছি, আমি কিন্তু দেখছি না। সুতরাং বিএনপির একটা যদি ক্ষমতা তারা আসে, তাদের বড় ধরনের দায়িত্ব হচ্ছে পুরো দেশকে এক করে রাখা। এই যে নতুন জেনারেশন যারা মেধার মূল্যায়ন চায়, যারা তাদের প্রত্যেকের জন্য সমান সুযোগ চায়, কোনো রকম বৈষম্য চায় না, সেই জায়গাগুলো নিয়ে কাজ করতে বিএনপি কতটুকু পারবে
এইটা জামাতের একটু ধৈর্য ধরে দেখা উচিত যদি বিএনপি ক্ষমতায় আসে। আর যদি বিএনপি ক্ষমতা না এসে জামাত আসে তাহলে বিএনপির দেখা উচিত। জি, যেটি বললেন আপনি 5 বছর পর পর এই বৈষম্যের কথা বললেন, কিন্তু নারীরা তো বৈষম্যের শিকার হলেন, নিশ্চয়ই তো আপনি আমার সাথে একমত না, হবেন। কোনো সন্দেহ নাই। বিএনপিও তো আপনি যত কিছুই বলেন, বিএনপিতে কি এর চেয়ে বেশি নমিনেশন দেওয়ার মতো নারী ছিল না? নিঃসন্দেহে। তাহলে বিএনপি কি করেছে? এই যে মেইন স্ট্রিম দলগুলো মেইল স্ট্রিম দল হয়ে গেল, এইটা ইটস নট অ্যাকসেপ্টেবল। একটা দল, যে দলের নেতৃত্বে খালেদা জিয়ার মতো একজন আধুনিক নারী ছিলেন, একজন ভীষণ রকম ব্যক্তিত্ব সম্পন্ন নারী ছিলেন, যিনি দেশের স্বার্থে কোথাও আপোষ করেননি, সেই রকম একটা দল এত বছর ক্ষমতা থাকার পর মাত্র আপনার কজন দিয়েছে বোধহয়? 10 জন। হ্যাঁ, মাত্র 10 জনকে নমিনেশন দিল। ট্যাপসাট। এইমাত্র দেখে আসলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদত্যাগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এই নির্বাচনের একদিন আগে এই পদত্যাগ আপনি কিভাবে দেখছেন? না, আমি অবশ্য তথ্যটা একটু অন্যরকম করে শুনেছি। আমি যতটুকু শুনেছি যে উপাচার্য স্যার উনি বলেছেন যে যদি নতুন দল যারা ক্ষমতায় আসবে উনি সেই সময়টা থাকতে চান না, উনি একটা ইন্ট্রিম সময়ের জন্য এসেছিলেন। সেটা বলে উনি বলেছেন যে আমি যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে আমি চাই তারা তাদের মতো করে উপাচার্য নিয়োগ করুক। সুতরাং এটা বোধহয় খুব বেশি আমার মনে হয় না পলিটিক্যাল কোনো ইস্যু। এটা অনেক বেশি তার ব্যক্তিগত ইস্যু, কারণ উনি হয়তো কমফোর্টেবল একটু ইন্ডিপেন্ডেন্টলি কাজ চালাতে। সেক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো আসলে তো ঢাকা বিশ্ববিদ্যালয় এত সেন্সিটিভ জায়গা, সেখানে আপনি যদি একাডেমিশিয়ান হন তাহলে ভাইস চ্যান্সেলর জব ইজ নট আ জব হুইচ ইউ এনজয় এনিমোর। এটা নাই, এটা আমাদের রাজনৈতিক দলগুলো ধ্বংস করে ফেলেছে। আমি একজন সাধারণ অধ্যাপক হিসেবেই বলতে পারি যে ওখানে এনজয় করার কিছু নাই। সুতরাং সেদিক থেকে একজন একাডেমিশিয়ান হিসেবে উনি যেটা বলেছেন আমি যেটা অ্যাপ্রিশিয়েট করি, এবং আমার মনে হয় বলেছেন আমি ডিপার্টমেন্টে ফিরে যাব। হ্যাঁ, তাই তো হওয়া উচিত। ওনার বোঝায় উন্নয়ন অধ্যয়ন ডিপার্টমেন্ট, মানে হ্যাঁ, উন্নয়ন অধ্যয়ন। উনি একজন ভালো একাডেমিশিয়ান, উনি অনেকদিন কাজ করেছেন বাইরে উন্নয়ন সংস্থাতে। উনি ঢাকা ইউনিভার্সিটি উপাচার্যের দায়িত্ব নেওয়াটাতেই তো আমি অবাক হয়েছি। সুতরাং উনি একাডেমিক জায়গাতেই আসলে ভালো করবেন। আমি মনে করি যে উনি ডেভেলপমেন্ট ফিল্ডেই ভালো করবেন। শিক্ষার ক্ষেত্রে কতটুকু সংস্কার হলো? আমরা তো নানা সংস্কার, দেখেন 13 বছরে আপনি কি সংস্কার আশা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত সেনসিটিভ জায়গায়? স্টার্ট কি হয়েছে? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরো দেশের কথাই আমি না, বলছি। আমি অনেস্টলি আমি যদি আপনাকে বলি, আমি ঢাকা ইউনিভার্সিটির প্রো উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। একটু উদাহরণ দিই, যিনি কোনোদিন আমার জানা মতে কোনো পজিশনে, অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনই ছিলেন না, ওনাকে প্রো উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। কারণ হচ্ছে শিক্ষা উপদেষ্টা যিনি ছিলেন উনি একই বিভাগে পড়াতেন। একজন প্রো উপাচার্য অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ পজিশন। সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব ছাড়া আপনি একজনকে প্রো উপাচার্য নিয়োগ দিয়ে দিলেন। তো ওনারা যারা এই অ্যাডভাইজারি প্যানেলে ছিলেন, আমি তো এনাদের প্রত্যেককে দেখলাম, প্রত্যেকেই এক একটা মানে কার কত প্যাট্রন আছে, তার কার কত ক্লায়েন্ট আছে, তাদেরকে প্যাট্রোনাইজ করেছেন ওনারা। এবং যা আসছে এগুলো তো আনফর্চুনেট, এটা হওয়া উচিত না। যে কারণে আমি মনে করি এই দেশটা সবসময় পলিটিক্যাল গভর্নমেন্টই চালানো উচিত। সিভিল সোসাইটির তরফ থেকে পারতপক্ষে, যে এখন বিরাট ক্রাইসিস সবাই এসে বলছে, সেক্ষেত্রে আলাদা। কারণ এই উপাচার্য প্রো উপাচার্য নিয়োগের জন্য প্যানেল করা উচিত ছিল। সেই প্যানেল করে সেখানে সবাই অ্যাপ্লিকেশন দেবে, সেই অ্যাপ্লিকেশন থেকে কার অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি আছে, কে কতটা আগে কাজ, সেগুলো দেখে নিয়োগ দিবে। আপনি রাজনৈতিক দল বলেছেন, বাট আমি রাজনৈতিক দলগুলোর কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন উপাচার্য হয়েছেন, আমি সরি টু সে, এক লাইন বাংলা ঠিকভাবে বলতে পারেন না। সেটা তো আছেই, মানে এটা তো আপনি বললেনই রাজনৈতিক দলগুলোর কারণে। কিন্তু যখন আপনি একটা সংস্কারের সুযোগ পেলেন তখন আপনি কাকে নিয়োগ দিলেন? এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি সংস্কার করবে, যে নিজে একটা বিভাগের চেয়ারও ছিলেন না। আচ্ছা আচ্ছা, তো ওনাকে যদি আপনি প্রভিসি অ্যাডমিনিস্ট্রেশন দেন, ওই ভদ্রলোকের বা ভদ্র মহিলার তো দোষ না। তাহলে ওনার কাছ থেকে আপনি কি আশা? উনি রুটিন দায়িত্ব পালন করেছেন। এখন যিনি বেঁচে আছেন উনি তো বোধহয় আগে কোনো দায়িত্ব পালন করেছেন উপাচার্য যিনি? না, উনি ছিলেন, চেয়ার ছিলেন, উনি বাইরে বিভিন্ন অর্গানাইজেশনে বড় দায়িত্বে ছিলেন। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পালস, আপনি যেটা বললেন, যেটাকে এত পলিটিসাইজ আগেই করা হয়েছে, যে এইটাতে সংস্কারের জন্য যে ধরনের মানুষগুলোকে বসানো দরকার ছিল, যে প্রক্রিয়া বসানো দরকার ছিল, তা করা হয়নি। তো এটা তো পুরোটাই ব্যক্তি সম্পর্কের কারণে করা হয়েছে। এবং নিশ্চয়ই আপনার কতটুকু মনে আছে যায় না, আমরা 90-এর আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এর আগেও দেখেছি স্বৈরাচার এরশাদের আমলেও মোটামুটি যোগ্য ব্যক্তিদের কি একটা সিস্টেম আছে, প্যানেল করে ভিসি নিয়োগ করা হতো। 1, 2, 3 হতেন, হয়তো 3 নম্বর জনকে নিয়েছেন, বাট এরকম কিন্তু একটা সিস্টেম ছিল। হ্যাঁ, এটা এখনো আছে, সেটাই আপনাকে আমি বললাম যে যা করেছেন ওনারা,
এই অ্যাডভাইজারি প্যানেলের ভেতর থেকে যার যতটুকু করার সুযোগ ছিল, আনফর্চুনেটলি দে হ্যাভেন্ট ডান দ্যাট। এটা ওনারা পারতেন, কেন করলেন না এটার জবাবদিহিতা একদিন তো তাদেরকে আমার ধারণা করতে হবে। অ্যাডভাইজারি কাউন্সিল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 2 জন আছেন বোধহয় এই মুহূর্তে, এবং যাদের একজন তো আমি একটু আগে এটা নিয়ে একখানে আলোচনা হচ্ছিল যে সেই পাকিস্তান তো ঠিকই আবার ভারতের সাথে ক্রিকেট খেলবে। আমি ক্রিকেট খেলি, এখনও খেলি। তা আমি হাসলাম, আমি বললাম যে যেদিন এই কথাটা ওনারা বলেছেন যে পাকিস্তান বাংলাদেশের জন্য ভারতের সাথে ম্যাচ খেলবে না, আমি বললাম পাকিস্তানের ইন্টেনশন হচ্ছে এখন কোনো একটা কিছু বাগায় না হয়, এবং নিলেও তাই ঠিকই ম্যাচ খেলতে যাবে। মাঝখান থেকে আপনি চিন্তা করে দেখেন আমাদের এত ভালো দলটা, এই দলটা একটা কম্পিটিশন থেকে তারা করতে পারবেন। আপনার ইন্ডিয়ার ইন্টারনাল লিগে আপনার একটা প্লেয়ারকে নেয়নি, সেজন্য আপনি পুরো দেশকে উইথড্র করবেন না, বাট আপনার সিকিউরিটি থাকবে। হাউ ডু থিংক এটা তো বলেছিল সিকিউরিটি আছে, সেই সিকিউরিটি দেওয়ার দায়িত্ব একটা দেশ। যদি বলে যে একজনকে দিতে পারেনি, এত দলকে কিভাবে দিবে? একটা দেশ দুটো জিনিস বুঝতে হবে, একটা ব্যক্তি আর একটা হচ্ছে দেশ। বাংলাদেশকে সিকিউরিটির দায়িত্ব দিচ্ছে বাংলাদেশ দলের ইন্ডিয়া। পাকিস্তানকে যদি তারা সিকিউরিটি দিতে পারে, বাংলাদেশকে পারবে না। একটা অন্য প্রশ্ন আছে, কিন্তু ধরুন যদি কলকাতায় ম্যাচ হয়, হ্যাঁ, বাংলাদেশ থেকে অনেক দর্শক কিন্তু যান, অনেকে জার্সি পরেন, বা কলকাতায় কিন্তু বাংলাদেশের ভাষা যদিও আমাদের অভিন্ন, বাট ভাষায় কিন্তু বোঝা যায় যে এই লোকটা বাংলাদেশি। তাদের উপর যদি কোনো ধরনের আচ্ছা, এটার উত্তরটা আপনাকে দুটো দিয়ে দেখেন। গত 1.5 বছর আমি একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম, প্রায় 6.5 লক্ষ লোক নাকি ভারতে গিয়েছে চিকিৎসা নেওয়ার জন্য গত 1.5 বছরে। তাই তো দেখলাম। এখন কোনটা ইনফরমেশন কোনটা মেডিকেল ভিসা দেয়, মেডিকেল ভিসা দিচ্ছে এবং গিয়েছে। তাদের কারা কোথায় অ্যাটাক হয়েছে আমাকে একটু বলেন তো। আমি তো বরং উল্টোটা জানি, কলকাতাতে বাংলাদেশিরা যাচ্ছে না দেখে তাদের যে বিক্রি ড্রাস্টিক্যালি ফল করেছে, সেটা জানি। তারা আন্দোলনও করেছে মমতা ব্যানার্জির অফিসের সামনে যেন ভিসার ইস্যু করা হয়। সুতরাং এটা তো, খেলাটাকে যখনই আপনি রাজনীতিতে নেবেন মনে রাখতে হবে তখন আপনি হেরে গেলেন। খেলা রাজনীতির হাতিয়ার কখনোই হওয়া উচিত না। আনফর্চুনেটলি আমি তো আমাদের এই স্যার যার কথা বললেন, ওনার তো ব্যক্তিগত পোস্টে আমি দেখলাম উনি এসে যে কথা বলেন, ইন্ডিয়া আমাদেরকে সে মানায়নি, ইন্ডিয়া বলেনি। একবার অনুরোধ, হোয়াই উড দে ডু দ্যাট? আপনি যে কাজটা করেছেন এটা তো রং। আপনি এইভাবে উইথড্র করতে পারেন না ইউনিল্যাটারালি। এবং সবচেয়ে বড় কথা, আপনি পাঠায় দেন না, দেখি না ইন্ডিয়া কী করে। দেখেন ইসরায়েল যখন অলিম্পিকে চরম সমস্যা হচ্ছে, তখনও ইরান দল পাঠিয়েছে, ইসরায়েল দল পাঠিয়েছে, প্যালেস্টাইন দল পাঠিয়েছে। তা আমরা এটা কি করলাম? তাহলে আমাদের ক্ষতি হবে? হাউ ডু থিংক? ক্ষতি তো হয়েছেই। আপনি আপনার দল পাঠাতে পারছেন না, এর চেয়ে বড় ক্ষতি আপনি আর কি মনে করেন? তাদের যে স্ট্যাটিস্টিক্স, আপনি যখন একটা আসরে, এরকম একটা বড় আসরে যে বল করতেন, উইকেট নিতেন, আপনি রান করতেন, সেটা আপনার প্লেয়ারদের কনফিডেন্স বাড়াতো, তাদের রেটিং বাড়াতো। ক্ষতি তো একদিকে করলেন, আপনি সব দিকেই ক্ষতি করলেন। আবার নির্বাচনে ফিরে আমরা জানেন যে পরশুদিন নির্বাচন, যে আফটার টুমরো, কেমন হবে নির্বাচন? ভালো হবে। দেখেন, আমি অনেক কথা দেখছি, অনেক নেগেটিভ কথা শুনছি, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং আমি জামাত ইসলামের আমিরের অনেকগুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেছি, এবং আমার কিন্তু ভদ্রলোককে মনে হয়েছে যে উনি খুব সফট স্পোকেন, এবং তার এক ধরনের খুব পজিটিভ একটা টোন আমি পুরোটাতেই খেয়াল করেছি। আমি তাদের পলিসি নিয়ে, আমি আগেও বলেছি, আমি 100% শর্ট পলিসি মনে করি, সঠতাপূর্ণ পলিসি মনে করি, যে তারা কিছু জায়গাতে নিজেদেরকে এখন পর্যন্ত স্থির করতে পারেননি। কিন্তু ব্যক্তি হিসেবে কিন্তু আমার তাদের টপ লেভেলের কয়েকজনের বক্তব্য শুনে মনে হয়েছে যে তারা রাজনীতিক হিসেবে প্রাজ্ঞ, তারা বিজ্ঞ, তারা জানেন যে কোথায় আসলে গণ্ডগোল করতে হবে, কোথায় করতে হবে না। সুতরাং এই নির্বাচনে তারা আর যাই হোক গণ্ডগোল করবেন না, এটা আমি নিশ্চিত। আচ্ছা, এখন যদি বিএনপির দিকে আসি, আমার ধারণা বিএনপি এই গণ্ডগোলের মধ্যে এখন যাওয়ার কোনো রিজনই নাই। কারণ এতদিন পর, এত বছর পর এই বিএনপির লোকগুলো যখন রাজনীতির ভেতরে এসে, তারা তো দেখতে পাচ্ছেন যে তাদের নিজেদের পায়ের মাটি কিন্তু আস্তে আস্তে সরা শুরু হয়েছে। যদি তারা তাদের দলকে এখন ঠিক করতে না পারে, আওয়ামী লীগের পরিণতি তাদেরও হবে। বেসিক্যালি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে খুব বেশি পার্থক্য আসলে অনেকগুলো ক্ষেত্রে নাই। একটা বড় পার্থক্য এখানেই তৈরি হয়েছে যে আওয়ামী লীগ 17 বছরে যে দুর্নীতি করেছে, বিএনপি অন্তত তার আগের বছরগুলোতে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে বিএনপি কিন্তু এই লেভেলের দুর্নীতি করার মতো অবস্থায় ছিল না। তখন বাংলাদেশ ইকোনমি সেরকম ছিল না, সেই সুযোগও তারা পায়নি। এইবার আসার পরে কি হয় যদি ক্ষমতায় তারা আসে, সেইটা হবে খুব ইন্টারেস্টিংলি অবজার্ভ করা যে কি হয়। নেক্সট যে সরকার আসবে, আপনি কতটুকু আশাবাদী? বাংলাদেশের রাজনীতিতে নানা শর্টকামিংস আসছে, এগুলো কি চেঞ্জ হবে আপনি আশা করেন? খুব ডিফিকাল্ট এটা। আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী মানুষ, সবসময় আমি
আশা নিয়েই চলেছি আমার নিজের ব্যক্তি জীবনে এবং সামষ্টিক জীবনে তাই মনে করি। তবে বিষয়টা তো সহজ হবে না, সহজ হবে না অনেকগুলো কারণে। বাংলাদেশ এই মুহূর্তে পুরো পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তিগুলোর একটা আপনি বলতে পারেন যে গেম প্লেয়িং ফিল্ডে পরিণত হয়েছে। এই বাংলাদেশে কি হচ্ছে সেটা নিয়ে আমেরিকার মতো দেশের এত গুরুত্ব দেওয়ার কিছু ছিল না, কিন্তু দিচ্ছে তো। চায়নার মতো দেশের হয়তো গুরুত্ব দেওয়ার কিছু রিজন আছে, কিন্তু যতটুকু দেওয়া দরকার তার চেয়ে অনেক বেশি দিচ্ছে। ভারত তো ডেফিনেটলি আমাদেরকে নিয়ে সবসময় কনসার্ন ছিল, থাকবেই। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে তুরস্ক পাকিস্তানও এখন এখানে এসে, সুতরাং অনেকগুলো ইন্টারন্যাশনাল প্লেয়ার বাংলাদেশ নিয়ে খেলছে। তবে আমি একটা জিনিসে সবসময় বিশ্বাস করি এবং আমি সবসময় বলেওছি, আমার ছাত্রছাত্রীরা জানে, বাংলাদেশে চালান হচ্ছে আল্লাহ তাআলা নিজে, নাহলে দেশ চলতো না। এটা আমি মনে করি। হ্যাঁ, বিশ্বাস করেন, আমি এটা মন থেকে বিশ্বাস করি। আমাদের পূর্বপুরুষরা নিশ্চয়ই অনেক ভালো কিছু করেছেন, যে জন্য আল্লাহ একটা অশেষ রহমত। আপনি পুরো ঢাকাটা জাস্ট ভিজুয়ালাইজ করেন। Exactly. আপনি দেশের বাইরে অনেক জায়গায় থেকেছেন, গিয়েছেন। মানে আমার মনে হয় যে আল্লাহর একটা অশেষ রহমত কোনো কারণে আমাদের এই দেশটার প্রতি আছে। হ্যাঁ, তো সেই কারণে হয় কি এখনো কলাপস করি না আমরা। আমি নিশ্চিত অনেক বড় বড় কথা আমাদের যারা ওয়েস্টার্ন ফ্রেন্ডরা আছেন, যারা বাইরে আছেন, বলে তো এসে ঢাকা শহরে ট্রাফিক কন্ট্রোল করতে দেন 3 দিন, ও অর্ধেক হয় নিজেকে গুলি করে মেরে ফেলবে, আর না হলে দেখবে যে পাগল হয়ে গেছে। এই দেশটা চলে কিভাবে? এই দেশটা চলে তো 1 ঘন্টা আমাদের দেশে পুরো অন্ধকারে ছিল এই ঢাকা শহর। কটা লোক খুনাখুনি হয়েছে, কটা লোকের আপনার পুরো দেশের মানুষ দাঁড়িয়েছে, অপরাধ হয়নি। আপনি 3 দিন এই দেশে কোনো সরকার ছিল না। আমি এটা বলতেছিলাম। তো সেখানে কি আমাদের দেশের মানুষ আমরা দাঁড়াইনি? দেখেন, বাংলাদেশের মানুষের একটা অদ্ভুত ক্ষমতা আছে। ক্ষমতাটা হচ্ছে আমরা রেজিলিয়েন্ট। বন্যা আসছে, সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে, পরের দিনই আবার আমরা গান গাওয়া শুরু করেছি, আজান দেওয়া শুরু করেছি। এই যে রেজিলিয়েন্স, এইটাই এই দেশটাকে টিকিয়ে রেখেছে, এইটাই এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। দরকার একটা ভালো নেতা। একজন ভালো নেতা এসে যদি শুধু ডাক দিত, চলো আবার দাঁড়াই, ভালো নেতা আসুক, দেশ ভালো, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের টক শো শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ। জি, ধন্যবাদ।